দেশভক্তির নাম করে বলিউড দর্শকদেরকে বরাবরই একের পর এক প্রোপাগান্ডা সিনেমা উপহার দিয়ে চলেছে। ঐতিহাসিক বিভিন্ন ঘটনাসমূহের সাথে জড়িত ব্যক্তিবর্গের নামে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত টাইটেল দিয়ে রং-সং মিশিয়ে বিভিন্ন বানোয়াট কাহিনী উপস্থাপন করতেই আছে। ঠিক সেরকমই 1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধে বীরত্বসূচক অবদান রাখা এক আর্মি মেজরের জীবনী অনুকরণে নির্মিত হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত 21 সিনেমা। তাই আমিও আর দেরি না করে সিনেমাটির বাংলা এক্সপ্লেইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি রেগুলার নতুন সব সিনেমার এক্সপ্লেইন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো চলুন আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা সিনেমার গল্প শুরু করি। সময়কাল 1971 সালের অক্টোবর মাস। ইন্ডিয়ান আর্মি বেজে অরুণ নামের এক আর্মি অফিসারের 21তম জন্মদিন পালন করা হচ্ছিল। অরুণের ব্যাচমেটরা সবাই কেক কেটে অনেক হাসি ঠাট্টা করছিল। তখনই একজন সিনিয়র অফিসার ওদের কাছে আসে আর বলে, আমাদের বর্ডারে অনেক গোলযোগ শুরু হয়েছে, দ্রুত তোমরা নিজ নিজ বেজে ফিরে গিয়ে রিপোর্ট করো। এটা শোনা মাত্রই ওরা দ্রুত সব শেষ করে নিজ নিজ ক্যাম্পে ফিরে যায়। এরপরে সিন চেঞ্জ হয়ে 2001 সালে চলে আসে। সেখানে নিসার নামে এক রিটায়ার্ড আর্মি অফিসারকে দেখানো হয়। তিনি মূলত অরুণের বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। অরুণের বাবাও ছিল একজন রিটায়ার্ড আর্মি অফিসার। অরুণের বাবা পাকিস্তানে একটা গেট টুগেদারে অংশগ্রহণ করার জন্য এসেছিল আর নিসার ওনার সঙ্গে কিছু জরুরি বিষয়ে কথা বলতে চান। নিসারের বউ তখন বলে, আসলে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এত পুরনো কথা কেন তুমি অযথাই তাকে বলতে যাচ্ছ? তখন নিসার বলে, আসলে এত বছর ধরে এই বিষয়টা আমার মাথায় পাথরের মতো চাপা হয়ে আছে। আজকে এটা বলে আমি আমার বুকটা খালি করতে চাই। আর অরুণের বাবার সঙ্গে কথা বলার জন্য আমি হাইকমান্ড থেকে অনুমতিও নিয়ে নিয়েছি। পরদিন সকালবেলাতেই অরুণের বাবা খেতার পাল পাকিস্তানে গিয়ে পৌঁছেন আর ওনাকে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করেন নিসার। এরপরে ওরা গাড়িতে বিভিন্ন খোশ গল্পে মেতে ওঠে। আসলে নিসার ওনার সঙ্গে সম্পর্কটা হালকা করতে চাইছিলেন। খেতার পাল ভারতীয় নাগরিক হলেও দেশভাগের পূর্বে ওনাদের আদি নিবাস ছিল পাকিস্তানের লাহোরে। আর এবার তিনি নিজের গ্রামটাও ঘুরে দেখতে চাইছিলেন আর নিসার ওনাকে পুরো দেশ ঘুরে দেখাতে সাহায্য করার অনুমতি নিয়ে নেয়। কিছুক্ষণ পরেই ওরা নিসারের বাড়িতে এসে পৌঁছায়। নিসারের স্ত্রী ও মেয়ে খেতার পালকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যায় এবং ওরা লাঞ্চ করতে বসে। লাঞ্চের টেবিলে খেতার পাল তার পরিবার সম্পর্কে বিভিন্ন কথা বলতে থাকে। তিনি বলেন, বাড়িতে আমার স্ত্রী ও 2 সন্তান ছিল, এর মধ্যে অরুণ যুদ্ধে শহীদ হয়েছে। এটা শুনে ওরা সমবেদনা জানায়। এরপরে কাহিনী আবার 1971 সালে ফিরে যায়। ক্যাম্প থেকে ছুটি নিয়ে অরুণ বাড়িতে আসে। সে এসে বলে, আমাকে যুদ্ধে যেতে হবে, তাই তোমাদের সঙ্গে দেখা করার জন্য ছুটি নিয়ে এসেছি। এরপরে ওরা একসঙ্গে অনেক গল্পগুজব করে ও খাবার দাবার করে আবার এরপরে অরুণ আবারও তার ক্যাম্পে ফিরে আসে। ক্যাম্পে সিনিয়র কর্নেল যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছিল। তিনি তখন জুনিয়র অফিসারদের বলে, আমরা সকলে রণাঙ্গনে থাকবো আর তোমরা আমাদেরকে ব্যাকআপ হিসেবে সাহায্য করবে। কিন্তু অরুণ বলে, না স্যার, আমরাও যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকতে চাই। কর্নেল অরুণের এই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করে দেয়, বলে তোমাদেরকে বেজে থাকা প্রয়োজন। কিন্তু অরুণ বারবার তার এই প্রস্তাবে আপত্তি জানায়। কর্নেল অনেক জোরাজুরি করে, কিন্তু দেখে অরুণদের চোখে সাহসিকতা এবং দেশপ্রেমের আগুন জ্বলছে। এরপরে কর্নেল তাদেরকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতে রাজি হয়। তবে কর্নেল অরুণকে একটা শর্ত জুড়ে দেন, সে তখনই যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি পাবে যখন সে পুরোপুরিভাবে একটা ট্যাঙ্ক চালানো রপ্ত করবে। এরপরে অরুণকে সগৎ সিং নামে একজন অফিসারের কাছে পাঠানো হয় ট্যাঙ্ক চালানোর প্রশিক্ষণের জন্য। সগৎ সিং অরুণের চেয়ে র্যাঙ্কে অনেক জুনিয়র, কিন্তু সে একজন দক্ষ ট্যাঙ্ক চালক। সগৎ সিং অরুণকে ট্যাঙ্কের মধ্যে ঢুকে উপরে ডালা আটকে দেয়। এরপরে অরুণ অনেক কসরত করে সে ট্যাঙ্কের ভিতর থেকে বের হয়ে আসে। সগৎ সিং তখন অরুণকে উপহাসের স্বরে বলে, কেবল তো তুমি ট্যাঙ্ক থেকে বের হওয়া শিখলে, পুরোপুরি ট্যাঙ্ক চালানো রপ্ত হতে এখনো অনেক ধাপ বাকি আছে। পরদিন সকাল থেকেই তার ফুল ট্রেনিং শুরু হয়ে যায়। অরুণ তার সাধ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছিল, কেননা তার জীবনের একটাই লক্ষ্য, সে যুদ্ধে যাবে এবং দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করবে। এভাবে কিছু সময় অতিবাহিত হয়ে যায়। সে একটা জায়গায় গিয়ে বসে এবং তার অতীতের আর্মি ট্রেনিং এর সময়ের কথা স্মরণ করতে থাকে। অরুণ তখন আর্মি একাডেমিতে ছিল। একদিন ও ওর ব্যাচমেটদের সাথে একটা সিনেমা দেখতে গিয়েছিল। তখন ওরা সিনেমা হলের সামনে একদল সুন্দরী নারীকে দেখে। ওদের ব্যাচমেট একজন বলে, আমরা যদি ওই মেয়েদের সঙ্গে কথা বলতে পারতাম, সিনেমা দেখতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। এবং অরুণকে ওরা একটা চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অরুণ বন্ধুদের চ্যালেঞ্জ একসেপ্ট করে ওই গ্রুপের সুন্দরী মেয়েটিকে গিয়ে বলে, তোমরা কি আমাদের সঙ্গে সিনেমা দেখতে যাবে? মেয়েটির নাম ছিল কিরণ। অরুণের কথা শুনে তো কিরণ প্রচন্ড রেগে যায় ও সিন ক্রিয়েট করতে থাকে যে তোমার সাহস হয় কিভাবে তুমি আমাদেরকে এভাবে বাজে প্রস্তাব দাও। কিরণদের এই রাগান্বিত চেহারা দেখে অরুণ ভেবাসিকা খেয়ে যায় ও ওদের কাছে মাপ চাইতে থাকে। তখন অরুণের বন্ধুরা ওকে রক্ষা করতে আসে, আর এটা দেখে কিরণের সঙ্গীরা সবাই হেসে ফেলে। আসলে কিরণ অরুণের সঙ্গে প্র্যাঙ্ক করছিল। এরপরে ওরা সবাই মিলে একসাথে সিনেমা দেখে, আর এটাই ছিল কিরণ ও অরুণের প্রথম দেখা। এরপরে একদিন কিরণ ও অরুণ লাঞ্চে দেখা করে। ওরা একসঙ্গে অনেক সময় গল্পগুজব করে। আসলে কিরণকে প্রথম দেখাতেই অরুণের খুব ভালো লেগে গিয়েছিল, আবার অরুণকেও কিছুটা পছন্দ করে ফেলেছিল কিরণ। গল্প করতে করতে অরুণ জানায় যে ওর বাবা, দাদা ও নানা সকলে আর্মি অফিসার এবং অরুণেরও ইচ্ছা সে একজন আর্মি হবে। এরপরে ফ্ল্যাশব্যাক শেষে কাহিনী আবার বর্তমানে দেখানো হয়। ট্যাঙ্কে অরুণের কঠোর ট্রেনিং চলছে। অরুণের সিনিয়র অফিসার ওর উপরে একেবারে প্রচণ্ড প্রেসার দিয়ে প্রয়োজনীয় ট্যাঙ্কের সকল কৌশলই শেখাচ্ছে। কষ্ট সত্ত্বেও অরুণ নিজের সর্বোচ্চটা দিয়ে শেখার চেষ্টা করছে, কেননা এটা তো তার স্বপ্ন। এভাবে কিছুদিন কেটে যায়। অরুণ এখন পুরোপুরিভাবে ট্যাঙ্ক চালানো রপ্ত করে ফেলেছে। সে এখন সম্পূর্ণ দক্ষতার সাথে অ্যাটাকও করতে পারছে। অরুণ আবারও বসে বসে অতীত ভাবতে থাকে। অরুণ ও কিরণের সম্পর্ক এখন অত্যন্ত গভীর। অফিসিয়ালি এখনো কেউ কাউকে পছন্দের কথা না বললেও প্রয়োজনে অপ্রয়োজনে দুজন একসঙ্গে অনেক সময় কাটাতে থাকে। অরুণ একাডেমির বাইরের যে সময় সেটা এখন পুরোপুরি কিরণের সাথে ব্যয় করা শুরু করে। এমনকি কিরণ তার যে সমস্ত পছন্দ বইয়ের নাম বলেছে সেগুলো অরুণ বেছে বেছে পড়তে থাকে। তো একদিন ওরা দুজনে গল্প করছিল, তখন কিরণ বলে, আমি খোঁজ নিয়ে দেখেছি তুমি যে গ্রুপের সঙ্গে আছো ওরা কখনোই কোনো কম্পিটিশনে জিততে পারেনি। আসলে আর্মিতে এরকম ছোট ছোট অনেকগুলো গ্রুপ তৈরি করে দেওয়া হয় যাদের মধ্যে প্রতি বছর বিভিন্ন বিষয়ের উপরে প্রতিযোগিতা হয়। কিরণ তখন অরুণকে একটা চ্যালেঞ্জ দেয় যে তোমাদের টিম যদি এবার কম্পিটিশনে নাম্বার 5 মধ্যে আসতে পারে তাহলে আমি তোমাকে একটা উপহার স্বরূপ কিস দেব। অরুণ তখন কিরণকে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলে, আমি কথা দিচ্ছি আমাদের টিম এবার নাম্বার 1 হবে। অরুণের এই কথা শুনে কিরণ কিছুটা হেসে ফেলে। এরপরে অরুণ একাডেমিতে ফিরে এসে তার ব্যাচমেটদের ডাক দেয় আর বলে, আমাদের ব্যাচ কখনোই কোনো কম্পিটিশনে জিততে পারেনি, প্রতিবারই আমরা হেরে গিয়েছি। তবে এবার আমাদেরকে যে কোনো মূল্যে প্রথম হতেই হবে। এবং ব্যাচমেটদেরকে অরুণ এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিতে থাকে। তবে ওর ব্যাচমেটরা এই প্রস্তাবে সরাসরি আপত্তি জানায়, কেননা এমনিতেই তাদেরকে আর্মি ট্রেনিংয়েরই অনেক পরিশ্রম ও সময় দিতে হয়। এর বাইরে এই খেলাধুলার জন্য সময় বের করা একেবারেই মুশকিল। কিন্তু অরুণ তো হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়, কেননা জিততে পারলেই সে কিরণের কাছ থেকে কিস উপহার পাবে। এই কারণে সে অনেক কষ্টে ব্যাচমেটদেরকে কনভিন্স করে ফেলে এবং পরদিন থেকেই ওরা আর্মি ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে খেলাধুলার ফুল প্রিপারেশন নিতে থাকে। এভাবে কিছুদিন পার হয়ে যায়। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে। শুরু হয় আর্মির অ্যানুয়াল ক্রীড়া প্রতিযোগিতা। অরুণের লিডারশিপ আর কঠোর পরিশ্রমের মাধ্যমে ওরা একের পর এক ম্যাচ জিততে থাকে এবং অবশেষে প্রথমবারের মতো ওরা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অরুণের ব্যাচমেটরা অনেক আনন্দ করতে থাকে এবং জেতার খুশিতে বিয়ার পান করা শুরু করে। কিন্তু এটা জানার পর অরুণ অনেক রেগে যায়, কেননা তাদের তো এখনো অ্যালকোহল পান করার বয়স হয়নি। আর সিনিয়র অফিসাররা যদি তাদেরকে এভাবে বিয়ার খাওয়া দেখে তাহলে নিশ্চিত তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আসলে একদিকে অরুণ যেমন মেধাবী, চৌকস ও দক্ষ, ঠিক তেমনি সে প্রচণ্ড ডিসিপ্লিনড একজন ছেলে। সে কখনোই কোনো নিয়ম ভাঙতে চায় না। তবে এই বিষয়টা চাপা থাকে না। একসময় সিনিয়র অফিসাররা জেনে যায় এবং টিম লিডার হিসেবে অরুণকে ডেকে পাঠায়। অফিসার অরুণকে ডেকে এই ঘটনার সাথে কে কে জড়িত তাদের নাম বলতে বলে। অরুণ চাইলেই তার বন্ধুদের বাঁচাতে পারত, কিন্তু সে তো কখনো মিথ্যা বলে না, তাই সে তার বন্ধুদের নাম বলে দেয়। কিন্তু অরুণের এই কাজে ওর বন্ধুরা সবাই ওর উপর অনেক মনক্ষুণ্ণ হয় এবং ওর সঙ্গে একেবারে কথা বলা বন্ধ করে দেয়। আর অরুণের যে বন্ধুটার নাম সে অফিসারকে বলেছিল তাকে আরো কঠিন শাস্তির মুখোমুখি করা হয়। বাকি সবাইকে ছেড়ে দেওয়া হলেও ওকে আরো বাড়তি 6 মাস ট্রেনিং এর জন্য রেখে দেওয়া হয়। এ কারণে বন্ধুরা সবাই অরুণকে ইগনোর করা শুরু করে। ওর সঙ্গে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। কিন্তু বন্ধুদের এই আচরণে অরুণ খুবই কষ্ট পায়। এভাবে আরো 3 দিন পার হয়ে যায়। ওই প্রতিযোগিতা উপলক্ষে আর্মি ক্যাম্পে একটা আনন্দ উৎসব হচ্ছিল। কিরণ
কিরণকেও সেখানে ইনভাইট করা হয়। কিরণও অরুণের বন্ধুদের সাথে এই মনোমালিন্যের বিষয়টা জানতো, তাই সে অরুণকে বলে আসলে দোষটা তোমারই, হাজার হলেও তো ওরা তোমার বন্ধু, তুমি তাদের কাছে মাপ চেয়ে দেখো, তারা অবশ্যই তোমাকে মেনে নেবে। কিরণের এই কথাতে অরুণ বন্ধুদের কাছে চলে আসে এবং এসে বলে, দেখ তোরা তো জানিসই আমি সবসময় সমস্ত নিয়ম শক্তভাবে পালন করি এবং কখনো কোনো মিথ্যা কথা বলি না। এই কারণে সিনিয়র অফিসার যখন আমাকে জিজ্ঞেস করেছিল তাই আমি মিথ্যা কথা বলতে পারিনি, আর এর জন্য আমি অনুতপ্ত, তোরা আমাকে ক্ষমা করে দে। এ বলে সে বন্ধুদের কাছে মাপ চাইতে শুরু করে। অরুণের এই কথায় বন্ধুদের মন গলে যায় এবং অরুণকে মাফ করে দেয়। এরপরে ওরা একসাথে আনন্দ উল্লাসের মাধ্যমে পার্টিটা এনজয় করে। কাহিনী চলে আসে আবারও যুদ্ধক্ষেত্রে। অরুণদের ট্রেনিং দেখার জন্য আর্মির সিনিয়র অফিসাররা সেখানে চলে আসেন এবং ওরা দেখতে থাকে অরুণ সম্পূর্ণভাবে ট্যাঙ্ক চালানোটা আয়ত্ত করে ফেলেছে। তখন একজন অফিসার বলে, যদিও অরুণ রেডি, তবে আমি এখনো শিওর না অরুণকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাব কি যাব না। তবে বাকি অফিসাররা ওনাকে আশ্বস্ত করে বলে, আমাদের তো মনে হচ্ছে অরুণ এখন সম্পূর্ণরূপে রেডি, তাই ওকে অবশ্যই আমাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া উচিত। সবাই মিলে আলোচনা করে এরপরে ওরা অরুণকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। এরপরে সিলেক্ট হওয়ার জন্য অরুণকে ছোট্ট একটা সেলিব্রেশনের মাধ্যমে অফিসাররা অভিবাদন জানায়। সেখান থেকে ফিরে এসে অরুণ একটা নির্জন জায়গায় বসে কিরণ ও তার পরিবারের কথা ভাবতে থাকে। সময় 3 ডিসেম্বর 1971 সাল। কর্নেল সবাইকে ডেকে নিয়ে ব্রিফিং দেওয়া শুরু করে আর বলে, সময় চলে এসেছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের উপরে অ্যাটাক করতে যাচ্ছি, তোমরা সকলে সমস্ত প্রস্তুতি গ্রহণ করো। এরপর কাহিনী চলে আসে 2001 সালে। খেতারপাল তার কাঙ্ক্ষিত গেট টুগেদারে অংশগ্রহণ করতে যায়। সেখানে ওরা অনেক হই হুল্লা ও আনন্দ করতে থাকে। ব্যাচমেটদের পেয়ে খেতারপাল যেন আবার তার সেই পুরনো যৌবনে ফিরে যায়। ওরা অনেক স্মৃতিচারণ করতে থাকে এবং অনেক আনন্দের সাথে অনুষ্ঠান সম্পন্ন করে। নিসার অনুষ্ঠান শেষে গাড়িতে করে খেতারপালকে তার বাড়িতে নিয়ে আসে। রাত্রে যখন গাড়ি বাইরে রাখা ছিল তখনই পাকিস্তানের এক গোয়েন্দা সংগঠন নিসারের গাড়িতে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। এই বিষয়টা আবার জানালা দিয়ে দেখতে পায় নিসার ও তার স্ত্রী। নিসারের স্ত্রী তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, না জানি তার কত বড় বিপদ আসতে চলেছে। তবে নিসার স্ত্রীকে আশ্বস্ত করে বলে, আরে ভয়ের কিছু নেই, একজন সাবেক ইন্ডিয়ান আর্মি অফিসার আমার সাথে থাকছেন, এই বিষয়টা হয়তোবা পর্যবেক্ষণ করার জন্য ওনারা এই গোয়েন্দাগিরি করছে, এখানে আমাদের ভয়ের কিছু নেই। কাহিনী আবারও ফিরে যায় 1971 সালে। ইন্ডিয়ান সেনাবাহিনীর আক্রমণের উদ্দেশ্যে ইন্ডিয়ান সেনাবাহিনীর বহর পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পড়েছে। হঠাৎ কিছু দূর অগ্রসর হওয়ার পরে আচমকা ওদের উপর পাকিস্তানি বিমান বাহিনী আক্রমণ শুরু করে। একের পর এক উপর থেকে একের পর এক বোমা ফেলে অনেক ইন্ডিয়ান অফিসারকে মেরে ফেলা হয়। ট্যাঙ্কের ভিতর থেকে এটা দেখে অনেক রেগে যায় অরুণ। ওর এখনই আক্রমণ করতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু সিনিয়র অফিসারদের কাছ থেকে এখনো কোনো অনুমতি আসেনি, তাই সে নিজেকে অনেক কষ্টে সংবরণ করে এবং আহত অফিসারদেরকে চিকিৎসা দিতে থাকে। কর্নেল পাল্টা আক্রমণের পরিকল্পনা করতে থাকে। কাহিনী ফিরে আসে 2001 সালে। নিসার খেতারপালকে নিয়ে তার গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে যান। অনেক দিন পর নিজের শৈশবে বাড়িতে ফিরে আসতে পেরে খেতারপাল অনেক খুশি হয়। আবার তার বাড়িতে থাকা লোকজনও ওনাকে দেখে আনন্দের সহিত অভিনন্দন জানায়। এরপরে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে এবং হাসি ঠাট্টায় মেতে ওঠে। আসলে বহু বছর পর নিজের জন্মস্থানে আসতে পেরে খেতারপাল যেন আবার তার সেই ছোটবেলাতেই ফিরে গিয়েছেন। খেতারপালের এই উৎফুল্ল চেহারা দেখে নিসার মনে মনে অনেক খুশি হয়। সেদিন রাত্রে এক পা হারানো ব্যক্তি চলে আসে নিসারের বাড়িতে আর ওনাকে বাইরে থেকে অনেক ডাকাডাকি রাগারাগি করতে থাকে যে কেন তুমি ইন্ডিয়ান এই লোকটাকে তোমার বাড়িতে নিয়ে এসেছো, তুমি যদি ভালো চাও তাহলে এখনই তাকে বাড়ি থেকে বের করে দাও, না হলে তোমার পরিণতি অনেক খারাপ হবে। বাইরে এই চিৎকার চেঁচামেচি শুনে খেতারপাল বাইরে চলে আসে এবং ওনাকে শান্ত করতে থাকেন। তখন লোকটির কাছ থেকে জানা যায় যে সে আসলে ইন্ডিয়ার সাথে যুদ্ধে তার পা হারিয়েছে, এই কারণে সে ভারতের লোকজনকে একদমই দেখতে পারে না। খেতারপাল তখন লোকটিকে বলে, আপনার মনের কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনি তো যুদ্ধে শুধুমাত্র পা হারিয়েছেন, আর সেই যুদ্ধে আমি আমার নিজের সন্তানকেই হারিয়ে ফেলেছি। এটা শুনে তো ওই লোকটা চমকে যায় এবং পুরো
পুরোপুরি শান্ত হয়ে যায়। অন্যদিকে যুদ্ধ তখন ভয়াবহ রূপ নিয়েছে। ভারতীয় সেনাবহর আক্রমণের জন্য পাকিস্তানে প্রবেশ করলেও উল্টা ওরাই চতুর্দিক থেকে মুহুর্মুহু আক্রমণে একেবারে বেহাল দশা। একে একে ওদের অনেক অফিসার ও সৈন্য মারা যেতে থাকে। এ সমস্ত বিষয়ে ইন্ডিয়ান আর্মি একেবারেই কোণঠাসা হয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরে আবারও ওদের উপর আক্রমণ হয়, তবে এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে তার পাল্টা জবাব দেয় এবং অনেকগুলো পাকিস্তানি আর্মিকে ওরা গ্রেপ্তার করে ফেলে। এদিকে পাকিস্তানি সেনা ক্যাম্পে ইন্ডিয়ান বাহিনীর এই অগ্রযাত্রা থামানোর জন্য পূর্ণ প্রস্তুতি চলতে থাকে। পাক আর্মি কমান্ডার বলে যে কোনো মূল্যে ইন্ডিয়ান বাহিনীর এই অগ্রযাত্রা থামাতে হবে এবং ওদেরকে সমূলে পরাজিত করতে হবে। আর ওই টিমেরই একজন সদস্য ছিলেন নিসার। যেহেতু ইন্ডিয়ান আর্মির কাছে অনেকগুলো ট্যাঙ্ক রয়েছে, তাই এবার পাক আর্মিও ট্যাঙ্ক নিয়ে ওদের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করে। সেই রাতে অরুণদের উপর আবারও আক্রমণ হয়। রাতের অন্ধকারে ওরা কিছু বুঝে ওঠার আগেই আক্রমণে দিশেহারা হয়ে পড়ে এবং অনেকজন মারা যায়। এর মধ্যে অরুণের একজন খুব ক্লোজ বন্ধুও থাকে। এটাতে ও একেবারেই মানসিকভাবে ভেঙে পড়ে। তবে যুদ্ধের কয়েক দফায় ওরা অনেকগুলো পাকিস্তানি আর্মিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ওদেরকে জেরা করা শুরু করে। একসময় ভেবেছিল হয়তোবা পাকিস্তানি আর্মি আর আক্রমণ করবেই না। অরুণ তখন কিরণকে লেখা তার একটা চিঠি বের করে পড়তে থাকে। কাহিনী একটু পিছনে চলে যায়। কিরণ একদিন হঠাৎ অরুণকে ফোন দিয়ে বলে, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য দিল্লিতে আসতেছি। কিরণ আবার তখন দেরাদুনে ট্রেনিংয়ে ছিল, তাই সে কাউকেই কিছু না বলে একাই দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অরুণ ও কিরণ একান্তে অনেক সময় অতিবাহিত করে। দুজনে একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করে। এভাবে সারাদিন পরে রাতে আবারও অরুণ একাডেমিতে ফিরে আসে। কিন্তু অরুণের এই না জানিয়ে আসাটা একজন সিনিয়র অফিসার জানতে পারে এবং অরুণকে কিছুটা শাস্তির মুখোমুখি হতে হয়। কিছুদিন পরে অরুণ আবারও কিরণের সঙ্গে দেখা করতে চলে যায়। অরুণ তখন কিরণকে বলে, আমি আমার সারা জীবন সততা, ন্যায়নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার মধ্যে পার করেছি, কখনোই কোনো নিয়ম ভাঙিনি। তবে সেদিন তোমার সঙ্গে দেখা করার জন্য আমি একটা নিয়ম ভেঙেছিলাম, আর আমি এর জন্য অনুতপ্ত। আর কখনোই কোনো নিয়ম ভাঙতে চাই না। প্রেম ভালোবাসা করার জন্য তো আমার সারা জীবন পরেই রয়েছে, তাই আমি এখন থেকে আমার ডিউটির প্রতি সম্পূর্ণ মনোযোগ দেব। অরুণের এই কথা শুনে কিরণ প্রচণ্ড রেগে যায় এবং অনেক কষ্ট পায় এবং রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। এই ঘটনার কারণে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ একেবারেই বন্ধ হয়ে যায়। আমরা আবারও যুদ্ধক্ষেত্রে ফিরে যাই। যুদ্ধে তখন টান পরিস্থিতি। সিনিয়রদের অর্ডারে অরুণদের ট্যাঙ্ক বহর সামনের দিকে অগ্রসর হতে থাকে। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ একদল পাকিস্তানি আর্মি ওদের উপর আক্রমণ করে। তবে এবার আর ওরা পেরে ওঠে না। খুব অল্প সময়ের মধ্যেই ইন্ডিয়ান আর্মিরা ওদেরকে ধরাশায়ী করে ফেলে এবং সবাইকে গ্রেপ্তার করে এবং ওদেরকে প্রচণ্ড মারধর শুরু করে। এটা দেখে পাকিস্তানি আর্মিরা প্রচণ্ড রকম ভয় পেয়ে যায়। ওরা ভেবেছিল হয়তোবা যুদ্ধ জিতেই গিয়েছি, তাই একটু গা ছাড়া ভাব চলে আসে। হঠাৎই একজন অফিসার খেয়াল করে দেখে পাশ থেকে পাকিস্তানি আর্মির একদল ট্যাঙ্ক ওদের দিকে এগিয়ে আসছে। অরুণরা আসলে একদমই এটার জন্য প্রস্তুত ছিল না, কেননা একের পর এক আক্রমণে ওদের প্রায় সমস্ত গাড়ি বহরই ধ্বংস হয়ে গিয়েছে। মাত্র 3টা ট্যাঙ্ক অবশিষ্ট আছে। অপরদিকে পুরো একটা ট্যাঙ্কের বহর ওদের দিকে এগিয়ে আসছে। এখন কি করা যায় কোনোভাবেই ওরা ভেবে পাচ্ছিল না। কিন্তু যে কোনো মূল্যে শত্রুদেরকে তো অবশ্যই হারাতে হবে। কিন্তু ওরা প্রতিকূল পরিস্থিতিতেও একদমই ঘাবড়ে যায় না। বুকে দেশপ্রেম নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে। কাহিনীটা চলে আসে 2001 সালে। নিসার খেতারপালকে ঠিক ওই জায়গাটাতে নিয়ে আসে যেখানে অরুণ তার ট্যাঙ্ক নিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করছিল। যুদ্ধক্ষেত্রে তখন টান উত্তেজনাকর পরিস্থিতি। একদিকে পুরো একটা পাকিস্তানি ট্যাঙ্কের বহর, অন্যদিকে মাত্র 3টে ভারতীয় ট্যাঙ্ক অবশিষ্ট আছে, যার নেতৃত্ব দিচ্ছে 21 বছর বয়সী অরুণ। অরুণ যুদ্ধের সমস্ত প্ল্যান তৈরি করে এবং তার বাকি ট্যাঙ্কগুলোকে জানায়। অরুণের প্ল্যান অনুযায়ী ওরা পাকিস্তানি বাহিনীর উপরে আক্রমণ করে। পাকিস্তানিরাও অরুণদের উপরেই পাল্টা আক্রমণ চালায়। কিন্তু অরুণের চৌকস প্ল্যানে ওরা একে একে ধরাশায়ী হতে থাকে এবং একটার পর একটা পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস হতে থাকে। একসময় ওদেরও মাত্র 2টা ট্যাঙ্ক অবশিষ্ট থাকে। অরুণের এই ধ্বংস
হিংসাত্মক রূপ দেখে নিসার প্রচণ্ড রকম ভয় পেয়ে যায়, কিন্তু অরুণ তো তখন পূর্ণ উদ্যমে একের পর এক ট্যাঙ্ক ধ্বংস করে সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই নিসার তার ট্যাঙ্ক দিয়ে অরুণের ট্যাঙ্কের উপরে মারাত্মক এক হামলা চালায় এবং সঙ্গে সঙ্গে অরুণের ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। ট্যাঙ্কে থাকা সকল ভারতীয় সৈন্য সঙ্গে সঙ্গে মারা যায়, আর অরুণও অনেক মারাত্মক রকমের আহত হয়। অরুণকে তখন ধরাধরি করে ওই গাছটার সামনে নিয়ে আসা হয় এবং অরুণ তখন নিসারের চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু মৃত্যুর সময়েও অরুণের চোখ ভর্তি ছিল দেশপ্রেম ও সাহসিকতা। এটা দেখে, এই দৃশ্য দেখে নিসারের মনে অরুণের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জন্মায়। কাহিনীটা ফিরে আসে 2001 সালে। নিসার আসলে অরুণের বাবাকে এই বিষয়গুলাই বলতে চাইছিল। নিসার বলে, জনাব, আমি সেই ব্যক্তি যার হাতে আপনার ছেলে যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল, কিন্তু আমারই বা কি করার ছিল বলেন? অরুণ যেমন দেশপ্রেম নিয়ে তার দেশকে রক্ষা করতে যুদ্ধক্ষেত্রে এসেছিল, আমিও ঠিক সেই একই দায়িত্ব আর একই স্পৃহা নিয়েই তো যুদ্ধক্ষেত্রে এসেছিলাম এবং খেতারপালের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে থাকে। নিসারের মুখে সমস্ত ঘটনা শুনে খেতারপাল অনেক ইমোশনাল হয়ে যান এবং সন্তানের জন্য বুক ভরা কান্নায়, এবং উনি নিসারকে বলেন, আসলে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তুমি তো শুধু তোমার দায়িত্ব পালন করেছো। আসলে যুদ্ধ বিগ্রহই হওয়া উচিত না, কেননা যুদ্ধতে শুধুমাত্র মানুষজন তাদের আপনজনকেই হারায়, কেউই তো তার আপনজনকে হারাতে চায় না। খেতারপালের কথা শুনে নিসার ও উপস্থিত জনগণ অনেক ইমোশনাল হয়ে যায়। পরদিন সকালবেলায় খেতারপাল ইন্ডিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। কিছুদিন পরেই নিসারকে পাকিস্তানি গোয়েন্দা অফিসে ডাকা হয়। অফিসার নিসারকে বলে, তোমার তো দেখা যাচ্ছে খেতারপালের সঙ্গে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তো তুমি কি ইন্ডিয়ায় ঢুকে আমাদের হয়ে গোয়েন্দাগিরি করবে? অফিসারের এই কথা শুনে নিসার কোনো জবাব দেয় না, শুধু মুচকি হাসি দিয়ে সেখান থেকে উঠে চলে আসে। এরপরে জানা যায় অরুণ ও কিরণের অসম্পূর্ণ ভালোবাসার কথা। কিরণ আজও তার ভালোবাসার মানুষটিকে ভুলতে পারেনি। প্রতি বছর অরুণের জন্মদিনে কিরণ ওর বাড়িতে কেক পাঠাতো। আর এভাবেই শেষ হয় 21 সিনেমাটি। তো গাইজ, কেমন লাগলো 21 সিনেমার বাংলা এক্সপ্লেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন সব সিনেমার এক্সপ্লেন পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি রেগুলার নতুন নতুন সব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।